2024 Maharan. This program is sponsored by Corporator Nursing Home, 104 Adi Ghosh Road, Kankibagan, Khosbagan, Bardhaman, Dr. Kaushik Das, gynecologist. আমার সঙ্গে যারা রয়েছেন, they are established political party. নাজির হোসেন সাহেব কংগ্রেসের আইটিসি জেলার সভাপতি, আপনাকে স্বাগত অভিনন্দন। অরিন্দান রায়চৌধুরী এসএফআইয়ের জেলা সম্পাদক, তরুণ তুর্কি নেতা, সবাই তাকে দেখেছেন তীব্র কণ্ঠে। দেবজ্যোতি সিংহকে আপনারা সবাই দেখেছেন বিজেপি যুব মোর্চা পূর্ববর্ধমানের সাধারণ সম্পাদক। তবে প্রত্যেকে আমার অভিনন্দন, স্বাগত। আর কালবৈশাখী আসবে কিনা বলতে পারছি না, এখন ইতিমধ্যে হালকা ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাই আমি কালবৈশাখী কবিতা দিয়ে শুরু করতে চাই, যদি আপনার অনুমতি দেন আমাকে। কালবৈশাখী বিখ্যাত কবিতা যে মহিতলাল মজুমদারের 4টে লাইনে পড়ে দিই। আমি তো কবিতা পড়তে ভালোবাসি। কবি বলছেন, মধ্যদিনে রক্ত নয়ন অন্ধ করিলকে, ধরণীর পরে বিরাট ছায় ছত্র ধরিলকে, কানন আনন পাণ্ডুর করি জলস্থলে নিঃশ্বাসরি, আলয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলকে। আদৌ কালবৈশাখী আসবে কিনা, যদি আমাদের ডিবেটের পর কালবৈশাখী আসে তাহলে ভাববো আমরা ভাগ্যবান। আমি প্রথমেই দেবজ্যোতির কাছে আসি। দেবজ্যোতি, এই মুহূর্তে যা পরিস্থিতি তৈরি হয়েছে, 3 তারিখে হাই ভোল্টেজ সভা নরেন্দ্র মোদীজি সাই কমপ্লেক্স থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ একদিকে বর্ধমান পূর্বের অসীম সরকারের হয়ে প্রচার করেছেন, এবং যারা বঞ্চনার ক্ষেত্রে এবং হাইকোর্টের সিদ্ধান্তে যারা চাকরি থেকে বঞ্চিত, মানে যারা জাজমেন্টে চালিয়ে গেছেন, আপনারা বলছেন আইনি সহায়তা দেবেন। গোটা পরিস্থিতিটা আপনারা মনে করছেন যে আপনারা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন, আর আদালতের সিদ্ধান্তের যে পরিপ্রেক্ষিতে চাকরি গেছে, আপনারা কোথাও না কোথাও পলিটিক্যাল প্যাসেজ খুঁজছেন এই নির্বাচনকে কেন্দ্র করেন। দেখুন, পলিটিক্যাল প্যাসেজ আমাদের খুঁজতে হয় না, এখানকার শাসক দলই আমাদের পলিটিক্যাল প্যাসেজ দিচ্ছে। কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে এটা বৃহত্তর একটা দুর্নীতি হয়েছে, এবং যারা টাকা, এবার দেখুন সবাই তো আর টাকা নিয়ে চাকরি করেনি, এবার যারা পেয়েছে তাদেরকে তখন তৃণমূল দল থেকে তাদেরকে চিহ্নিত করে তাদের করলি, তাহলে এই গোটা প্যানেলটা বাতিল হতো না। আজকে যে এই গোটা প্যানেলটা বাতিল হয়ে গেল, এত প্রায় 25,000-এর উপর ছেলে পেলে আজকে চাকরি হচ্ছে না, যেখানে তাদের চাকরি চলে গেল, এটা কখনো কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের ক্ষেত্রে এটা কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমরা যেহেতু বলেছিলাম যে কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী যে পুরো প্রক্রিয়াটা চলছে এবং কোর্টের নির্দেশের পুরো প্রক্রিয়াটা বাতিল হয়েছে, সেই জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করেছি। আজকে প্রায় 1 বছরের উপর হয়ে গেল যে সমস্ত সঠিক চাকরি প্রার্থী যারা মানে তাদের মেধা তালিকায় নাম আছে, তারা আজকে ওখানে ধর্ণা দিচ্ছে, তাদেরকে বঞ্চিত করে, পুরোপুরি তাদেরকে বঞ্চিত করে এই সমস্ত টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে। এটা আজকে বাংলার মানুষ পুরো জেনে গেছে, আর এটা দিনে আলোর মতো পরিষ্কার। ওনারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছেন, এবং আশা করি ওনারা আবার যে ডিভিশন গেছে আবার সেখানে থাপ্পড় খাবে, এবং থাপ্পড় খেয়ে ওনাদের শিক্ষা হবে না, কারণ ওনারা মানুষকে এখনই ভুল বোঝাচ্ছে। ওনারা এখনই মানুষকে ভুল বোঝাচ্ছে যে বিজেপি নাকি ওনাদের চাকরি খেয়েছে। বিজেপি কোনো নেতার নির্দেশে কি এটা হয়েছে নাকি? এটা কোর্টের নির্দেশে এই চাকরিগুলো গেছে। আবার শুরু করতে হবে, হ্যাঁ আবার তাহলে শুরু করতে হবে, তাহলে আবার শুরু করি। নাট্যের মাঝখানে একটু টেকনিক্যাল বিভাগ হলো, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে কোথাও আপনারা ইস্যুগুলোকে সামনে রেখে আপনারা ভোট বৈতরণী পার হতে চাইছেন। দেখুন, ইস্যু সামনে রেখে ভোট বৈতরণী নয়, ইস্যু তৃণমূল দলই দিয়ে দিচ্ছে, শাসক দলই আমাদের দিয়ে দিচ্ছে, আর এই ইস্যু মানে ওনাদের দ্বারাই ক্রিয়েট করা। আমরা তো ওই 25,000 লোকের চাকরি খেতে যাইনি। আজকে 25,000 লোকের যে ফ্রেশ চাকরি হওয়ার কথা ছিল, সেখানে তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। এটা আজকে দিনে আগের মতো পরিষ্কার হয়ে গেছে, এবং সেটা কোর্টের নির্দেশে, সম্পূর্ণভাবে কোর্টের নির্দেশে, এবং মহামান্য সুপ্রিম কোর্টও এই মানে আমাদের হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে, এবং ওনারা আবার ডিভিশনে গেছে, আবার থাপ্পড় খেয়ে আসবেন। ওনারা প্রত্যেকটা বিষয়ে দেখবেন যে কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা ইস্যুতে ওনারা যেখানে যাচ্ছেন সেখানে থাপ্পড় খেয়ে আসছেন, তবুও ওনাদের শিক্ষা আসছেন না। আজকে ওনারা ভুলভাল বলছে আজকে বিজেপির জন্য চাকরি গেছে, মানুষকে ভুল বোঝাচ্ছে যে বিজেপি নাকি ওদের চাকরি খেয়ে নিয়েছে, বিজেপির জন্য এতগুলো মানে ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেট তারা আজকে বেকার হয়ে গেল, এইসব বলছে। দেবজ্যোতি যেটা বলছে, যে দেবজ্যোতি বলছে যে হাইকোর্টে আমি শব্দটা প্রয়োগ করবো না, পলিটিক্যালি মতো বলছে, কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা অ্যালায়েন্স পরিস্থিতি তৈরি হয়ে মনে করছেন। একে অপরের দোষাপাতন পাল্টা, এটা আমাদের মনে হয়েছে, আপনারা বলতে পারবেন যে ওরা শ্যামও রাখছে, খুলে যাচ্ছে, আর কোথাও না কোথাও অ্যাডজাস্টমেন্ট অডিস করছে, বাধ্য হয়ে প্রধানমন্ত্রীকে এটা বলতে হচ্ছে। আপনারা কি মনে করছেন গোটাটা গিমিক একটা? আমরা পরিষ্কারভাবে এই কথা আগেও বলেছি যে যারা বেপথে দুর্নীতির বিনিময়ে চাকরি পেয়ে চাকরি যেতে হবে, আর যারা স্বচ্ছতার বিনিময়ে চাকরি
চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এখনো শুধুমাত্র মুখে কথা বলছি না, কোর্টে আমরা যাব, আমরা আদালতের কাছে যাব। আমরা ইতিমধ্যে আমাদের বামপন্থী যে শিক্ষক সংগঠন আছে এবিটি এর পক্ষ থেকে সমস্ত যারা মনে করছে তারা স্বচ্ছতার বিনিময়ে চাকরিটা পেয়েছে তাদের সকলকে আহ্বান জানিয়েছি আমরা, যে তারা সকলে আসুক। আমরা তাদের সকলকে নিয়ে যে আইনি লড়া সেটা লড়বো। কিন্তু আমরা এটাও বলতে চাই, যেটা তো আজকের কথা না, আমরা এর আগেও বলে এসেছি যে এই দুর্নীতি যখন মমতা ব্যানার্জি দীর্ঘদিন ধরে করছিল এর আগে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কেন? আজকে কেন্দ্র সরকারের হঠাৎ করে মনে হচ্ছে যে এই সিদ্ধান্ত বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করার পর আজকে যখন সেই লড়াই জিতেছে তখন বামপন্থীদের এই লড়াইয়ের জয়ের যে ক্ষীরটা সেটা খেতে যাচ্ছে বিজেপি। আমরা বলতে চাই এখানে পরিষ্কার সঙ্গে যেরকম এখানে এসএসসির দুর্নীতি চলেছে একইভাবে কিন্তু 100 দিনের কাজের দুর্নীতি চলেছে। আজকে হঠাৎ করে 100 দিনের কাজ বন্ধ করে দিল পশ্চিমবাংলার ক্ষেত্রে, কিন্তু এটা তো আগের রিপোর্ট না, এটা তো গোটা ভারতবর্ষের যে মানরেগা প্রকল্পের নিয়েও যে প্রত্যেক বছর যদি কেউ রিপোর্ট দিতে না পারে তাহলে তাদের নির্দিষ্টভাবে আদালতে নিয়ে যেতে হবে এবং আদালতে ভর্ৎসনা করার পর তাদের না হিসাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমার একটাই কথা, যে 100 দিনের কাজের ক্ষেত্রে কেন কোনো ব্যক্তিকে বাঁচা হলো না? 100 দিনের কাজের ক্ষেত্রে কেন পশ্চিমবাংলায় 100 দিনের কাজের দায়িত্বে যে সরকার আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করো না? পদক্ষেপ নিল কার বিরুদ্ধে? পদক্ষেপ নিল সাধারণ ক্ষেত মজুরদের বিরুদ্ধে, যারা আসলে কাজটা করে জীবিকা নির্বাহ করতো, কাজটাকে বন্ধ করে দিয়েছে। আমরা বলছি এটা কোনোদিন সলিউশন হতে পারে না। এক্ষেত্রে সবার চাকরিটা এই সময় খেয়ে ফেলাটা যেরকম কোনো রকম ভাবে তাদের নির্দিষ্ট প্রশ্নের উত্তর হতে পারে না, আবার একইভাবে সমাধান সূত্র হতে পারে না 100 দিনের কাজের ক্ষেত্রে কাজটা বন্ধ করে দেওয়া। আমরা বলতে গিয়ে স্বচ্ছতার বিনিময়ে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দাও, আবার একইভাবে 100 দিনের কাজের দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের জেলে পাঠাও। এই বাচ্চাগুলো বল হারিয়ে গেছে, এরা বল খুঁজছে, তেমনি শাসক দল এবং বিজেপিও বল খুঁজছে, মানে বলটা কোথায় পাওয়া যাবে এটা খোঁজাখুঁজি ওদের মতোই করছে অ্যাকচুয়ালি। অন্যভাবে নেবেন না, আমি দেবজিৎবাবু, মানে খেলার মাঠেই রয়েছে, বাচ্চারা খেলছে। আসলে পলিটিক্স ইজ দ্য গেম। রাজীবদা, আপনি তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আছেন, কংগ্রেস করছেন, আপনার জোট প্রার্থী সুকৃতি ঘোষালের সঙ্গে আপনার রয়েছেন। বিজেপি যে কথা বলছি, তৃণমূল কংগ্রেস আজ আসেনি, আমন্ত্রণ করেছিলাম, আসেনি, এবং জায়গাটা আমি অনেকবারের পাশে ফাঁকা রেখেছি। এটা উচিত, প্রতিক্রিয়া একটা জায়গা ফাঁকা রাখা উচিত, যদি সময় হয় ওরা আসতে পারেন। অলওয়েজ ওয়েলকাম। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেকের আসার অধিকার রয়েছে, আমার ডাকার অধিকার রয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, 100 দিনের কাজে তৃণমূল থাকলে সুবিধা হতো বলতে, 100 দিনের কাজের দুর্নীতি, কিন্তু বিজেপির বিরুদ্ধে যে অভিযোগটা আপনারা করছেন বারবার করে, যে অটলজি জমানার পর থেকে, আপনি যদি বলেন যে উদার অর্থনীতি ধাক্কায় সর্বত্র সারা ভারতবর্ষে হয়েছে, অটলজি জমানা থেকে শুরু করে নরেন্দ্র মোদী সরকার, তার মাঝে ইপি2 এমএনসির কলকারখানা, হিন্দুস্তান ফার্টিলাইজার কলকারখানা কার্যত বন্ধ হয়েছে 2007 সালে। আর তারপরে এখানকার এমপি ছিলেন সুরেশ সিং আলুওয়ালিয়া, তিনি একটা শব্দ কিন্তু এমএনসি বাঁচা হয়, এমএনসি খোলার ব্যাপারে, হিন্দুস্তান ফার্টিলাইজার খোলার ব্যাপারে একটা কথা বলেনি কেন? কি মনে আপনার? দেখুন, সর্বপ্রথম আমাদের ভাবতে হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন অলরেডি প্রচার শুরু হয়ে গেছে, প্রত্যেকটি রাজনৈতিক দল ময়দানে নেমে গেছে। পার্লামেন্টে যারা যাবেন, কারা যাবেন পার্লামেন্টে যাবেন যারা লোকসভা নির্বাচনে জয়ী হবেন তারা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটি রাজনৈতিক দল তারা ইম্পোর্ট করে তাদের ক্যান্ডিডেটকে নিয়ে এসছেন বাইরে। বিজেপি দল ইম্পোর্ট বলতে মানে আপনি আমদানি করে এনেছেন, অন্য জেলা থেকে আমদানি করে এসছেন। মেদিনীপুর থেকে একটা দল, পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে, হ্যাঁ হলেও কি আছে, অন্য জেলা থেকে, বর্ধমান জেলার কি বিজেপির একটাও নেতা নেই? তৃণমূলের যিনি প্রার্থী তিনিও তাই ইম্পোর্ট করা মাল, তেনাকে নিয়ে আসা হয়েছে বিহার থেকে। তিনি নাকি একটা বড় ক্রিকেট প্লেয়ার, তিনি এখানে বিরাট খেলা দেখাবেন। না, ক্রিকেট তো খেলতেন, দেখাবেন জানি না, ক্রিকেট তো খেলতেন। 1983 বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন, 3 বলে 16 রান করেছিলেন। 1995 দিল্লির সবথেকে হাইয়েস্ট স্কোরার। দেখুন, ক্রিকেট খেলা আর রাজনীতি দুটো এক জিনিস নয়। যে ভালো ক্রিকেট খেলতে পারে, এটা চওড়া মাঠে খেলা, কিন্তু দুটোই চওড়া মাঠে খেলা, কিন্তু এটা কিন্তু চওড়া মাঠে, কিন্তু দর্শক একটা খেলার উপরে সারা ভারতবর্ষের দর্শক তাকিয়ে থাকতো। এটা কিন্তু একটা লোকসভা নির্বাচনে দেখুন, সেটা আমি বলতে চাইছিলাম, আসছিলাম, যেটা হচ্ছে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন বিজেপি সরকারে গত 5 বছরে, তিনি কিন্তু হঠাৎ করে এসেছেন, মানুষ তাকে চেয়েছে। আজকে বর্তমান সরকারে যারা আছে তাদের বিরুদ্ধে রাগ গুসা করে তাকে জিতিয়ে দিয়েছেন। মানে কারা রাগ করেছে বলছেন? রাগ করেছে সাধারণ মানুষ, রাগ গুসা করে, যে তৃণমূলের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিজেপিকে জিতিয়েছিল, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে জিতিয়েছিল।
কিন্তু বর্তমানে আমাদের এই বর্ধমান দুর্গাপুর লোকসভা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া বর্ধমানে একদিন কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু আমি কবিতা শুরু হাওয়াটা আপনি অনুভব করছেন। প্রশ্নটা হচ্ছে, আমি বিরোধী আসছি, আপনি এনএমসি আর হচ্ছে হিন্দু পার্টির ক্ষেত্রে আলুওয়ালিয়াকে দায়ী করছেন। তার আগে আপনারা ছিলেন ইউতে 1 ইউতে 2, ডক্টর মনমোহন সিং, আরো আগে চলে যান পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী তখন, আর অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং। উদার অর্থনীতি অস্বীকার করতে পারেন? দেখুন, একটা কথা হচ্ছে, এর আগে একবার আমি স্ট্রিট কর্নার করেছিলেন, সেখানে আমি একটা কথাই বলেছিলাম, আমি হচ্ছে আইএনটিসির পূর্ব বর্ধমান জেলা। আপনাকে তো প্রশ্নটা করা উচিত। শুধু তাই নয়, লেবার শ্রেণীর যারা মানুষ আছে, আমরা সব সময় চেষ্টা করব লেবারদের পক্ষ টানতে, কিন্তু একটা মিসকমিউনিকেট তৈরি হয়। কোনো সময় দেখা যায় কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা মালিক পক্ষকে টানতে চায়। মালিক পক্ষের সঙ্গে লেবার পক্ষের যখন ডিস্টেন্সটা অনেক বেড়ে যায়, তখনই একটা সমস্যা তৈরি হয়। আমার মনে হয় তখন এই সমস্যার আসবো বিরোধী যেটা নাজিরও বলছেন যে শ্রমিক সংগঠনের কথা বলছেন, আপনাদের প্রার্থী দিলীপ বাবু তিনি পরিষ্কার বলছেন দুর্গাপুরে দাঁড়িয়ে যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং বেসরকারি সংস্থাগুলো বামপন্থী জঙ্গি সংগঠনের কারণে বন্ধ হয়ে গেছে। এটা গেল এক। 2 নম্বরকে আপনাদের আগের যিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, তিনি কতবার এনএমসি কনসোর্টিয়াম হয়েছিল তাকে খোলার ব্যাপারে আর হিন্দুস্তান ফার্টিলাইজার নিয়ে কতবার মুভমেন্ট করেছেন, মোশন মুভমেন্ট করেছেন পার্লামেন্টে, এটা জানতে হয়েছে। না, উনি আগের আমাদের শেষ আলুওয়ালিয়াজি উনিও যথোপযুক্ত চেষ্টা করেছেন ওনার সাধ্যমতো, সমস্ত পেপার জমা পড়েছে, না এটা পড়েছে। এবং আমাদের দিলীপ দা যিনি বর্তমান ক্যান্ডিডেট রয়েছেন, উনিও চেষ্টা করবেন, উনি আশা করা যায় উনি যেটা উনি চেষ্টা করবেন। এবং এটা তো আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভার ক্ষেত্রে আশীর্বাদ হবে যদি এমএমসি এবং ফার্টিলাইজার খোলা যায়, এবং আমরা সেটা মানে সদর্থকভাবে চেষ্টা করবো। কারণ এর ফলে এখানকার কিছু বেকার ছেলে মেয়েদের ওখানে চাকরি হবে, হ্যাঁ, এবং ওখানে যে জট ছিল, যে সমস্যা ছিল, সেটারও সমাধান করা যাবে। আমরা আশা রাখছি এটা। আপনি দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিশ্চয়ই মনে আছে আপনার, তিনি একটা ফ্যাক্স পাঠিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা নিয়ে কলকাতায় তিনি দেখিয়েছিলেন। এনএমসি প্ল্যাকার্ড কার্যত কলকাতা শহর কেটে উঠেছিল, আলটিমেট হয়নি, শ্রমিকের কান্না গুমরে হয়েছে। আর দুর্গাপুর ফিউচার ইন্ডিয়া, যেটা বিধানচন্দ্র রায় মানুষপুত্র দুর্গাপুর, কার্যত পরিস্থিতি খুব খারাপজনক, দুর্ভাগ্যজনক, অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে গতি হারিয়েছে। এই দায়িত্ব আপনাদের আছে। দেখুন, এই দুর্গাপুর শিল্পাঞ্চলের পুরো যে আজকে যে এই যে ঢুকছে দুর্গাপুর শিল্পাঞ্চল পুরোপুরি কে দায়ী আমি বলছি তো, আমি আসছি। দুর্গাপুর শিল্পাঞ্চলের যে আজকে এই যে রুগ্নতা, এটার জন্য কিন্তু শুধুমাত্র আপনারা বিজেপি এসে করেন, এই তো এই দুটো কাম চলছে, এটার জন্য আছে না, এটা 90 দশক থেকে কিন্তু এই অবস্থা, 90 দশক থেকে এই অবস্থা বললাম। কিন্তু তখন কিন্তু এখানে আমাদের সরকার ছিল না, কেন্দ্রীয় আমাদের সরকার ছিল না, কারণ কেন্দ্রীয় কংগ্রেসের সরকার, এখানে বামপন্থী সরকার, জানেন আপনারা। তো এই দুটো সরকার কিন্তু দীর্ঘদিন যাবত এখানে কিন্তু শাসন করেছে, কংগ্রেসও করেছে আর এখানে বামপন্থাও করেছে। তো সেই ইস্যুগুলো কিন্তু ওনারা ক্রিয়েট করে গেছেন। আজকে নরেন্দ্র মোদীকে এসে সেই আজকে শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে, শিল্প কারখানা, হিন্দুস্তান কেবিলস, আমরা জানেন হিন্দুস্তান কেবিলস এর একটা মন্ত্রী ছিল আপনাদের বাবুল সুপ্রিয়, আমি ওটাই আসছি তো, ওই হিন্দুস্তান কেবিলসকে খোলার জন্য কিন্তু আমরা সদস্য ভূমিকা নিয়েছি, এবং আশা করা যায় এবারে ভোটের পর এবং নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন হিন্দুস্তান কেবিল খুলবে। তো এবার এই যে বন্ধ কারখানা এক পক্ষ বন্ধ করছে, একটা রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বন্ধ করছে, আর সেটা খুলতে হচ্ছে নরেন্দ্র মোদীর দিকে এসে, বা সেখানে যে বিজেপি ক্যান্ডিডেট হচ্ছে তাকে ভোটে প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে আমি ভোটে জেতার পর এটা আমি খুলে দেবো। এটা সম্ভব, এটা অনিবার্য সম্ভব যে শ্রমিক সংগঠনের আন্দোলনের ফলে শিল্প উৎপাদনের কলকারখানা বন্ধ হয়েছে, যে দিলীপবাবু বলছেন। আর তার আগের মেম্বার অফ পার্লামেন্ট, আমি পরিষ্কার বলছি, তিনি পার্লামেন্টে কত শব্দ খরচা করেছেন সেটা পার্লামেন্টের এথিক্স কমিটি রিপোর্ট, বা সরি মাফ করবেন, বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্টে পরিষ্কার মেনশন। আমি সংসদে গণতন্ত্র করে বুঝি, বলছে আপনারা বন্ধ করেছেন, বন্ধ করার মালিক আপনারা তো দেবজিরা বললো অনেক কটা কথা। এটা হচ্ছে লোকসভার আরেকটাই বলছে, আলুওয়ালিয়াজি 6খানা প্রশ্ন করেছে ওটা এই 5 বছর, তার মধ্যে কোথাও দুর্গাপুর ফার্টিলাইজার, কোথাও এমএনসি, কোথাও সিএলডব্লিউ, কোথাও অ্যালওয়ে স্টিল প্ল্যান্ট নিয়ে কোনো কথা ছিল না। আমরা তো বলতে চাই, অবশ্যই এখানে যারা দুর্গাপুর বর্ধমান থেকে এসে আলুওয়ালিয়াকে নির্বাচিত করেছিল, তারা নিশ্চিতভাবেই ভেবেছিল যে সেই দিনকার 2014 সালে নরেন্দ্র মোদী যখন বাবুল সুপ্রিয়কে পাশে বসিয়ে বলেছিল মুঝকো বাবুল চাইয়ে, আসানসোলের মানুষ ভেবেছিল যে বাবুলকে যদি নিয়ে আসি চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন কারখানাটা নতুন করে তৈরি হবে। কিন্তু আজকে পরিসংখ্যান কি বলছে, শুধুমাত্র কি বর্ধমান দুর্গাপুরের ক্ষেত্রে নাকি, যেখানে এই শিল্পের সম্ভাবনা ছিল, যেখানে বিজেপির পার্লামেন্টারিস্টরা ছিল, তাদের দায়িত্ব ছিল এই কথাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার ক্ষেত্রে।
করতে, কিন্তু আমরা দেখতে পেরেছি কি আজকে সিএলডব্লিউ অবিভক্ত বর্ধমান জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারখানা, সেই সিএলডব্লিউ কারখানা বামপন্থী এবং কংগ্রেসে যখন ছিল সেখানে আরো গুরুত্বপূর্ণ হবে আমরা দেখতে পেরেছিলাম 71% এখানে বিনিয়োগ হয়েছিল, কেন্দ্র সরকারের পক্ষ থেকে করেছিল। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আপনারা এই সিএলডব্লিউ 60% বিনিয়োগ চলে গেছে কোথায়? পশ্চিম বাংলা থেকে চলে গেছে গুজরাটে। এর উত্তর কে দেবে? আমরা বলতে চাই যে গোটা পশ্চিম বাংলাটাকে তৃণমূল এবং বিজেপি সম্পূর্ণভাবে শিল্প নাশার দিকে নিয়ে যাচ্ছে, শিল্প বন্ধার দিকে নিয়ে যাচ্ছে। একটা সরকার যে সিঙ্গুর নন্দীগ্রাম থেকে শুরু করে কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রকে বন্ধ করে দিয়েছে, আর একটা সরকার যেগুলো পশ্চিম বাংলার মধ্যে ছিল তৎকালীন একইভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে থেকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যৌথ উদ্যোগে গ্রহণ করেছিল, সেগুলোকে বিনষ্ট করার চেষ্টা করছে। আমরা বলতে চাই তাই আমরা সংসদে কোন রকম ভাবে এমন পার্লামেন্টারিস্টকে পাঠাতে চাই না যে ছখানা প্রশ্ন করবে, আর ছখানা প্রশ্নের মধ্যে কোথাও এই লোকসভা কেন্দ্রের শিল্পের জন্য কোনো কথা থাকবে না। শুধুমাত্র কি শিল্প? আমরা জানি পুরোপুরি ডিউয়াল ইকোনমির উপর দাঁড়িয়ে আছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। আমি আসবো, ওটা নিয়ে আসবো অভিযোগ করছি আপনাকে, বিরানি আসবো রঞ্জিতার কাছে, যে আপনাদের কারণে এবং রাজ্য সরকারের কারণে আসলে কি হয়, কেন্দ্রীয় শিল্পনীতি যখন ইমপ্লিমেন্টেশন হয় সেটা কেন্দ্র এবং রাজ্যের উপর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। সরাসরি অভিযোগ করতে তৃণমূল কংগ্রেস নেই তাই বলতে পারছি না। অভিযোগ আপনাদের বিরুদ্ধে 6টা কোশ্চেন করেছেন সুনীল সিং আলুওয়ালিয়া। ওটা 6টা কোশ্চেন এভাবে তো হয় না, এটা সবাইকে বলতে ওনার ভাগ্যে সব 6টা বলছে। এবার দেখুন যেগুলো বলা হচ্ছে সেই কলকারখানাগুলো কিন্তু আজকে বন্ধ হয়নি, সেগুলো দেখলে দেখা যায় বিগত 1 দশক 2 দশক আগে বন্ধ হয়ে আছে। এবার সেই জটগুলো খোলার জন্য বা সেখানে যে সমস্যাগুলো রয়েছে সেটা তো একদিন হবে না, আমরা এরকম ডিবেট করতে করতে বললে হবে না। সেই জটগুলো খোলার জন্য উনি আমাদের কেন্দ্রীয় শিল্পমন্ত্রীর কাছে উনি ফাইল জমা দিয়েছেন, হয়তো হ্যাঁ পার্লামেন্টে পরিণত করেনি, কিন্তু ফাইল তো জমা পড়েছে, কিন্তু শিল্পমন্ত্রী নিজে বলেছেন যে ফাইল জমা পড়েছে। তো ফাইল জমা পড়েছে, সেগুলো নিয়ে পুরোপুরি ক্ষতি দেখা হবে এবং শিল্পের ওই শিল্পগুলোকে আবার পুনরুদ্ধার করার জন্য একটা সেন্ট্রালের টিম আসবে এবং সেখানে সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার। একবার টিম এসে ঘুরে গেছে, পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম সহযোগিতা করেনি। ওনারা এখানে প্রত্যেক বছর এখানে শিল্প আনার জন্য এখানে শিল্প সম্মেলন হচ্ছে, এখানে ফিসফাই খাওয়া হচ্ছে, কাটলেট খাওয়া হচ্ছে, কিন্তু কিছু হয় না। আপনি তৃণমূল নেই, বলার নেই। আচ্ছা আমি বলি আপনাকে, জানি আমিও জানি। আচ্ছা ডুয়াল ইকোনমির কথা বলছিল, তার মানে আমার তো খুব সংগত প্রশ্ন, একদিকে শিল্প একদিকে কৃষি। আমি আসবো আপনার কাছে। নদীটা বস্তা পিছু ধানের দাম 150 টাকা কম, ইলেকট্রিসিটি বিল ক্রমাগত বেড়েছে, যার ফলে বহু কৃষককে কার্যত আত্মহত্যা করতে হচ্ছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনি দক্ষিণ বাংলা থেকে শুরু করে বিভিন্ন ভাতার গলসি বিভিন্ন এলাকাতে বিদ্যুতের বিল বাড়ছে, আর হচ্ছে 150 টাকা ধানের বস্তা পিছু দাম কম, আত্মহত্যার পর বাড়ছে। তার জন্য কেন্দ্র যেমন দায়ী, তো রাজ্যও তো দায়ী। দেখুন বিদ্যুতের বিল বাড়ার বিষয়টা, এটা হচ্ছে ইলেকট্রাল বন্ড। বর্তমানে ইলেকট্রাল বন্ডের যে সমস্ত টাকা বিজেপি সরকার লুটে নিচ্ছে বিভিন্ন বড় বড় সংস্থার কাছ থেকে, আর 2 নম্বর হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল সরকারও লুটছে। এই যে হঠাৎ করে রাতে ঘুম থেকে উঠে কাগজ দেখে দেখছি যে ইলেকট্রিকের বিল বাড়িয়ে দিয়েছে, এটা ইলেকট্রাল বন্ডের এফেক্ট, আর অন্য কিছু নয়, রাজনৈতিক কিছু। আমাদের রাহুল গান্ধী আমাদের জাতীয় কংগ্রেসের নেতা বলে দিয়েছেন কৃষকদেরকে ন্যায্য মূল্য দিতে হবে ধানের জন্য, কারণ কৃষকরা সারা বছর তার কোনো চাকরি নাই বাকরি নাই, কৃষির উপরে নির্ভরশীল। যেহেতু তাকে ন্যায্য মূল্য যদি না দেওয়া হয় তাহলে সে দিন চালাতে পারবে না, তার সংসার চালাতে পারবে না। সেই জন্য আগামী দিনে কেন্দ্রে যদি ইন্ডিয়া জোট আসে, রাহুল গান্ধী এবং কংগ্রেস ইন্ডিয়া জোট মিলে তারা কৃষকদেরকে ন্যায্য মূল্য ধানের এবং বিভিন্ন ফসলের দেওয়ার জন্য চেষ্টা। আমি আপনাকে আবার প্রশ্নটা রিপিট করছি, হু ইজ দ্য রেসপন্সিবল? এই প্রশ্নটা আমি করছি আপনাকে। আপনাদের পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী, আবার রিপিট করছি, ডক্টর মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার, উদার অর্থনীতি। 80 দশক থেকে শেষ 90 দশক থেকে গোটা ভারতবর্ষ জুড়ে শিল্প কলকারখানাগুলো কার্য ধাক্কা লাগতে শুরু করে। 2000 অটল বিহারী বাজপেয়ী, আবার ইউপিএ 1 ডক্টর মনমোহন সিং, ইউপিএ 2 ডক্টর মনমোহন সিং, তখনও কিন্তু কলকারখানাগুলো খোলা যায়নি। এই দোষারোপ আর পাল্টা দোষারোপের মাঝখানে জাতাকলে পিছছে শ্রমিক আর উৎপাদিত যে প্রোডাক্টগুলো সেগুলো ভুলন্টিত হচ্ছে, এর দায় আপনাদের আছে। দেখুন কংগ্রেস দল যে সারা ভারতবর্ষে কংগ্রেস দল দীর্ঘদিন রাজত্ব করেছে, যদি কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তার দেশ শাসন বা রাজত্ব করে তাহলে তার তো ভুল ভ্রান্তি থাকতেই পারে। এটা বিরাট ভুল, আপনারা কলকারখানা খুলতে পারেননি, আপনারা বলছেন অনেক কথা বলছেন। তারপরে আমাদের রাজ্যে যারা নেতৃত্ব ছিল তাদেরও দায়ভার ছিল এই সমস্ত কলকারখানা। মানে আপনাদের নেতৃত্ব দায়ভার হচ্ছে, তাই তো? না, আমাদের তৎকালীন পশ্চিমবঙ্গের
শুধু বামফ্রন্ট কেন, আজকে তৃণমূল তারাও তো 12-13 বছর আমাদের রাজ্যে আছে, তাদের কি নেতৃত্ব ছিল না, তাদের দায়িত্ব ছিল না? তারা শিল্প যেখানে হচ্ছে সেখানে বাধা দিচ্ছে, তাহলে পুরনো যে শিল্পগুলো বন্ধ হয়েছে সেগুলোর তারাও খোলার চেষ্টা করেনি। আমি তো অন্য ইস্যুতে আছি, খুব সাবজুডিস ম্যাটার, সন্দেশখালী প্রশ্নে আসবো, আপনার কাছে আসবো। আমি জানি না আমার বলাটা ঠিক হবে কিনা, যদিও তৃণমূলের প্রতিনিধি এলেন না, হয়তো কালবৈশাখী ঝড় আসতে পারে বলে হয়তো ব্যাপার থাকতে পারে, কিন্তু আমি সম্মান দিয়ে বলছি এটা জায়গাটা ফাঁকা রাখলাম। আমি সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, একটা অডিও ভাইরাল চলছে, আপনাদের ব্লক বোধহয় মন্ডল সভাপতির একটা ভিডিও চলছে। যদি সাবজুডিস ম্যাটার, মুখ্যমন্ত্রী বারবার করে মঞ্চে বলছেন সাজানো ঘটনা এক, রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তার বিরুদ্ধে শিরোধানী অভিযোগ, হেয়ারস্ট্রিট থানায় হচ্ছে কমপ্লেন। কি হচ্ছেটা কি? দেখুন, এগুলো যেগুলি বললেন এগুলো সামান্য বিষয়, এবং আজকে আমরা জানেন যে ইলেকট্রনিক মিডিয়ার দিকে আপনার ভয়েসও আমি বসে কিছু একটা ক্লিপিং বার করে দিতে পারি। এগুলো পরীক্ষা হবে, হ্যাঁ, এগুলো পরীক্ষা হবে, হায়দ্রাবাদে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে সেখানে পরীক্ষা করা হবে। এবং এই ম্যাটারগুলো নিয়ে ওনারা এখন ভোটের সময় জল ঘোরা করতে যাচ্ছেন, কারণ ওরা যাচ্ছে বুঝতে পেরেছেন যে সন্দেশখালী বেতার বাদশা তাকে আজকে ইডি তুলে নিয়ে গেছে, ঠিক আছে, ইডি তুলে নিয়ে গেছে, এবং ওখানকার মানুষ আজকে মানে মুক্ত বাতাসে আজকে নিঃশ্বাস ছাড়ছে। এবং ওনারা বুঝে গেছেন যে সন্দেশখালীর যে ওনাদের মাটি, সেই মাটি কিন্তু ওনাদের থেকে, ওনাদের পায়ের তলার মাটি কিন্তু চলে গেছে সন্দেশখালী। এটা ওনারা বুঝে গেছেন বলে এই সমস্ত আজে বাজে অভিযোগ করছে। আমি 1 মিনিট সময় নিয়ে বলবো, আমার কংগ্রেস বন্ধু যেটা বললেন যে আজকে কৃষকের জন্য রাহুল গান্ধীজি নাকি মানে বুকে ব্যথা হচ্ছে, ওনার চোখ দিয়ে জল পড়ছে, হ্যাঁ, উনি রিবকের জুতো পরে যেখানে ধান ঝাড়াই হয় সেখানে গিয়ে উনি রিবকের জুতো পরে, এগুলো এই নাটকগুলো করে কি দরকার আছে? ওনারা একটা পরিবার শুনুন, একটা পরিবার ভারতবর্ষে 70 বছর ধরে, একটা পরিবার ভারতবর্ষে 70 বছর ধরে রাজ করেছে। তারপর ওনারা বলেছিলেন, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট বলেছিলেন যে গরিবি হাটাও, ওনারা গরিবি হাটাননি। ওনারা জানেন যে এটা হচ্ছে পোশাকি ব্যাপার, এবং ওর পেছনে কিন্তু আজকে গরিবি ছিল। তার ফলেই কিন্তু আজকে নরেন্দ্র মোদীজিকে 4 কোটি ঘর করে দেওয়া হয়েছে। 4 কোটি ঘর গরিব মানুষ কি করেছে? জল এবং নলের মাধ্যমে জল আজকে 5 কোটি মানুষকে দিয়েছে। তাহলে ওনারা যদি করেন এই কাজগুলো, আজকে যে উনি কৃষকদের কথা বলছেন, আজকে 6,000 টাকা করে কৃষক ন্যায্য মূল্যে যে কৃষককে দেওয়া হচ্ছে, সেটা কে দিয়েছে? কংগ্রেস দিয়েছে। সেটা কংগ্রেসের ক্ষমতা নিয়ে ওরা 70 বছর ধরে করার কথা ছিল। উনি যে কৃষকদের কথা বলছেন, কৃষকদের আজকে যে ধানের দাম আজকে দেখুন দ্বিগুণ হয়েছে, কে করেছে? নরেন্দ্র মোদী সরকার করেছে। গমের দাম দ্বিগুণ হয়েছে, তুমি কথা বলছিলে যে কৃষি এবং শিল্পের মহিরু পরিস্থিতি মরুদ্যানে পরিণত হয়েছে সেই দুর্গাপুরের শিল্পাঞ্চল। তাই কথাগুলো অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয়। ডক্টর বিধানচন্দ্র রায়, দুর্গাপুর উইল বি ফিউচার রুল অফ ইন্ডিয়া, দামোদর নদে অনেক জল প্রভাবিত হয়েছে, আর যন্ত্রাংশের মাল চুরি হয়ে গেছে, আর শ্রমিকের কান্না গুমড়ে প্রতিদিন শুনতে পায়, আর শিয়ালের বিচরণ দেখা যায়। এ বাংলার ভবিষ্যতে সেটা হওয়ার কথা ছিল না। তাই রেসপন্সিবিলিটি তোমাদের ঘরেও যাবে, কেন সন্দেহ নেই। আমার প্রশ্ন ছিল সন্দেশখালী, যদিও জানি না আমার বলা ঠিক হবে, আমাদের বিহারে যাবে, অবশ্যই যাবে। সময় ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছিল পশ্চিমবাংলা, আমাদের সময় আলু উৎপাদনে ভারতবর্ষে 2য় স্থান অধিকার করেছিল পশ্চিমবাংলা। অবশ্যই এটা আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল বলেই আমরা সেই সময় কৃষিকে উত্তরণের জায়গায় নিয়ে গেছিলাম, এক উন্নততর পশ্চিমবাংলা তৈরি করেছিলাম। আর আজকে আমরা দেখতে পাচ্ছি, যতই দেবজ্যোতিরা বলুক যে কৃষকরা ফসলের দাম পেয়েছে, এখানে আমাদের রিপোর্ট না, এদের সংস্থা কেন্দ্রীয় সরকারের পরিচালিত ICMR বলছে যে ভারতবর্ষে এই যে আমাদের যেটুকুনি ডিবেট চলবে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে হিসাব বলছে 2 জন কৃষক আত্মহত্যা করবে। কারণ ভারতবর্ষের ICMR এর রিপোর্ট বলছে প্রত্যেক 8 ঘন্টাতে 1 জন করে কৃষক আত্মহত্যা করছে। এর দায় যেরকম বিজেপি, ভারতীয় জনতা পার্টি সরকার এড়াতে পারে না, একইভাবে আমরা দেখতে পেরেছি, আপনারা একটু দূরে গেলে চলে যাবেন, ভাতার বিধানসভা কেন্দ্রের লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে 1 মাসের মধ্যে 13 জন আলু চাষি আত্মহত্যা করেছিল মমতা ব্যানার্জির জামানাতে। অবশ্যই আমরা বলছি এই 2 সরকার মিলে গোটা ভারতবর্ষ পশ্চিমবাংলার মানুষকে লুটে ফুটে খাচ্ছে। এর বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে, দেখতে পারবেন তো পঞ্চায়েতে কি নজিরবিহীন ফলাফল হলো। এত ভোট লুট, এত মানুষকে ভোট দিতে বাধা দিল, তারপরে তো বামপন্থীরা ভোট পেল, তারপরে তো বামপন্থীরা এখানে প্রমাণ করলো যে লড়াই করতে পারলে যে বামপন্থীদের কাছে মানুষ আসে, এটা প্রমাণ হয়েছে। আমরা বলতে চাই এই যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রতে শুধুমাত্র এই কতগুলো কথা না, সন্দেশখালী তো অবশ্যই আমরা তো বলছি, যেটা মুখ্যমন্ত্রী বলছেন। মুখ্যমন্ত্রী কি বলছে? এটা তো সাবজেক্টিভ ম্যাটার, বলা যায় না, আমাদের বলতে পারি না। উনি বলছেন যে সন্দেশখালী সাজানো ঘটনা। দেখুন, আমরা এটাই বলতে পারি, নিরপেক্ষ তদন্ত করে গোটাগুলি বিষয়টা সামনে আসে। কিন্তু এটা কখনো অস্বীকার করতে পারে না যে আজকে যিনি জেলে বসে আছেন, সে মহিলাদের যে কথাগুলো বলে, সমস্ত কথা ভুল কথা আমরা কোনোদিন বলছি না, মহিলারা সামনে এসে বলেছে। কিন্তু অবশ্যই যে ক্লিপিং এসছে, আমরা বলছি এর সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত চাই, সত্যিটা সামনে আসুক। যে ভুল করবে তার শাস্তি হওয়া দরকার, অবশ্যই, এটা কোনোদিন হতে পারে না। কিন্তু এ কথা তো বলতে হবে, শুধু সন্দেশকারী নাকি হাসরাত ভুলে গেলে হবে?
আশ্বাস কোনোদিন ভুলে গেলে হবে না। মনীষা বাল্মীকির স্ক্রিপ্টটাকে কেটে দিয়েছিল। মণিপুরে আমি বলছি, আমি ভুলে যাচ্ছি না মণিপুর, ভুলে গেলে চলবে না। পশ্চিমবঙ্গে আমি বর্ধমানে থাকতে চাইছি। একদমই তাই, বর্ধমানে তো একই ঘটনা। এখনো নবাবাটের যে কিশোরী ধর্ষিত হয়েছিল তার মা এখনো চোখ থেকে জল বেরোচ্ছে, এখনো পর্যন্ত শাস্তি পায়নি। এখনো কাটোয়াতে ওই ছোট লাইনের ট্রেনে যে মহিলাকে ধর্ষণ করা হয়েছিল সেই মহিলার পরিবারও এখনো কেঁদে যাচ্ছে। তার ঘরের সন্তানটা তার মাকে চোখের সামনে যখন খুন করেছিল ধর্ষণ করার পর, সেই ছেলেটা কিন্তু মা হারা হয়েছে। আমরা বলতে চাই যাহাই মমতা তাহাই মোদি, এদের দুজনের মধ্যে মমতা তাহাই মোদি না না, এইগুলো দেখুন, এগুলো দোষারোপ করা যায়। উনি যে আমার বামপন্থী বন্ধু বললেন, আজকে বলুন যে শস্য বীমা যোজনা কে চালু করেছে? নরেন্দ্র মোদী সরকার চালু করেছে। আত্মহত্যা করতে হয় আজকে নিম কোটিং সার, নিম কোটিং সারের জন্য উনি নিচে মানুষ টাকা পাচ্ছে না, একই জায়গায় কে দিচ্ছে? মোদী সরকার দিচ্ছে, মোদী সরকার দিচ্ছে না। আজকে সারের দাম আকাশ হয়ে যেত, সেগুলো তো বলছেন না ওনারা। আজকে আমি দেবজিৎ বাবু দুজনে কি বলি, রাজীববাবু আপনাকে বলছি, কৃষকের অধিকার, শ্রমজীবী মানুষের অধিকার, খেতে খাওয়ার মজদুরের কথা, রুটি কাপড়া মাখানের স্লোগান 75 বছর ধরে শুনতে শুনতে আপনারাও কান পেকেছে, আমারও কান পেকেছে। আমার হয়ে গেল অনেক বছর সাংবাদিকতা। আমি বলছি যে বামফ্রন্ট ধোয়া তুলসীপাতে কথা বলছেন, আপনারা ধোয়া তুলসীপাতে কথাও বলছেন। দেশ চালিয়েছেন আপনারা, 70 বছর আপনাদের অনেক ইতিহাস রয়েছে। এরা 34 বছর পশ্চিমবঙ্গে ছিল, অনেক কলকারখানা করেছে, এবং বন্ধের ক্ষেত্রে এদের কি ভূমিকা ছিল এরাই বলতে পারবে। আর রয়েছে নরেন্দ্র মোদী সরকারের যে ভূমিকা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা বলছেন। আমি তো বলতে পারি না কারোর বিরুদ্ধে, কারণ রাষ্ট্রের দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে আমি মন্তব্য করবো না। নীতিগত জায়গায় আমি কিছু কথা বলতেই পারি। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যের নির্বাচন হচ্ছে অনির্বাণ নাকি রাষ্ট্রের নির্বাচন হচ্ছে? কিন্তু ইস্যু তো রাজ্যে চলে আসছে, যেখানে রাষ্ট্রের নির্বাচনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্বাচন, আসলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, সেখানে রাজ্যের হচ্ছে, সেখানে ইস্যুতে আমাদেরকে থাকতে হচ্ছে। রাজ্যের ইস্যু হচ্ছে না, রাষ্ট্রের নির্বাচন হচ্ছে। দেখুন, নির্বাচনটা কিন্তু রাষ্ট্রের হচ্ছে, কিন্তু রাজ্যের ইস্যুতে থাকতে হচ্ছে। শ্রমিকের কান্না, এসএসসি চাকরি চলে যাওয়া, এমএনসি কলকারখানা, হিন্দুস্তান ফার্টিলাইজার, 150 টাকা ধানের দাম কম, এ কথা বলতে হচ্ছে। রাজ্য না রাষ্ট্রের, এগুলো তো লোকাল ইস্যু। আর নির্বাচনটা হয় লোকাল ইস্যুকে সামনে রেখে। ঘটনা হচ্ছে, এটা নির্বাচনটা হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচনের নির্বাচন। হ্যাঁ, কারণ এই নির্বাচনে যে যে এলাকায় যে যে লোকসভা, ওরা বলছে গোল, আপনারা কি গোল দেবেন বিজেপিকে? না, আমাদের দলের বাম কংগ্রেস জোটের গোল দেবেন, বাচ্চারা বলছে গোল করছে। প্লেয়ার নন, তিনি গোল দেবেন না। তুমি যেভাবে তিনি গোল দেবেন সে গোল দেখতে পাবেন না, কারণ এবারে নির্বাচন সেই রকমই হচ্ছে, কড়া নির্বাচন। কে যে কত ভোটে জিতবে সেটা বোঝা মুশকিল। এরা বলছে গোল, এরা বলছে ছক্কা, মারলি ছক্কা হবে। কেউ বলে খেলা হবে, কেউ হবে খেলা হবে, আর আমরা বলতে চাই লড়াই হবে। আর এই লড়াইয়ের মাটিতে বামপন্থীরা যে ঐতিহ্য উত্তরাধিকার নিয়ে আছে, সেই ঐতিহ্য উত্তরাধিকারী প্রমাণিত। দেখুন, খেলা আপনাকে সময় দেবো। এরা না, জনগণকে আমি অলরেডি পলিটিক্যাল পার্টি এরা। আমি আপনার সঙ্গে কথা বলছি, তো সেটা হচ্ছে যে পরিস্থিতি, গোল চিৎকার, এটা আমরাও পার করে চলে এসেছি। রাজনীতিটা সত্যি বড় গোল, এই গোলকে অ্যাচিভ করতে হয়। ওরা বলতে গোল দেবে, ওরা বলতে খেলা হবে, হয়ে যাবে খেলা। আপনি যেহেতু বিজেপি দায়িত্বে রয়েছেন, সত্যি খেলা হবে নাকি আপনারা বাজিমাত করবেন, নাকি আপনারা পরাজয় হবে, নাকি আপনারা বড় কিছু করে ফেলবেন? আমি বলছি যেহেতু মোদীজি এখানে আসতে হয়েছে। দেখুন, চতুর্থ দফা ভোটের পর আমাদের পুরো সিনারিও চেঞ্জ হয়ে যায়, এবং আমরা আমাদের যে মানে সেন্ট্রালে ক্ষমতায় আসতে গেলে যে সংখ্যাগরিষ্ঠতা আমরা সেটা পেয়ে যাবো অলরেডি। চতুর্থ দফা ভোটের পর আমরা এতই আত্মবিশ্বাসী। একটা আসন তো বলেছি আমি, না এটা সারা ভারতবর্ষ। আমি বর্ধমান দুর্গাপুর একটা আসন তো, বিজেপি ভোটে জিতবো, সিপিএম ভোটে জিতবো, কংগ্রেস ভোটে জিতবো, হতে পারে একটা আসন, কিন্তু এই একটা আসনকে ভিত্তি করে কিন্তু দেশের রাজনীতি কিন্তু না। তাহলে কিভাবে ভাগাভাগি হবে কি করে? মানে বান্দরের পিতা মাতার মতো হবে নাকি? আমি বলছি যে জিতবে নাকি? আসন তো একটা, আমার প্রশ্ন হয়ে গেছে। আমরাই জিতবো আমরাই, এবং ভারতবর্ষের মসনদে আবার নরেন্দ্র মোদীই বসবে। এটা আজকে দিনের আরো মতো পরিষ্কার, এবং আমার দুই যে সহযোগী বন্ধু আছেন ওনারাও জানেন যে আজকে ভোটের পর, মানে আমাদের 4 তারিখে রেজাল্ট আউটের পর কিন্তু নরেন্দ্র মোদী এখানে শপথ নেন। আজকে আমি খুব হালকা মোডে ছিলাম, আজকে হাই নোটে ছিলাম না। কে জিতবে? কে জিতবে?
মানুষের জোট বামফ্রন্ট জিতবে। আমি আজকে আমি যেভাবে কথা বললাম, আমি তো এভাবেই কথা বলি, অনেকে হয়তো পছন্দ করেন, অনেকে পছন্দ করেন। আমি রাজ্য ও রাষ্ট্রের ইস্যুগুলোকে খুব গুরুত্ব দিই। এই অনির্বাণ এবং দেবজ্যোতি মাঝখানটা ফাঁকা রেখে দিয়েছেন, এই কারণে ফাঁকা রেখেছেন যে যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে তো আসেননি, ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর আমরা সময় এলে দেবো। তো আমি মহিউদ্দিন মজুমদারের কবিতা দিয়ে শেষ করতে চাই। তিনি বলতে, নববর্ষের পূর্ণ বাসরের কালবৈশাখী আসে, হোক সে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি, দুয়ারে জানলা ওঠে ঝনঝনি, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে। আমরাও চাই কালবৈশাখী, আমরাও চাই ঝড়, আমরাও চাই রাজনৈতিক সম্প্রীতি সৌহার্দ্য, আমরাও চাই এমএনসি খুলুক, আমরাও চাই হিন্দুস্তান ফার্টিলাইজার খুলুক, শ্রমজীবী ইউনিটি মানুষের কাজ যেই জিতুক অধিকারের লক্ষ্যে, এটা অন্তত দাবি থাকবে। দেবজ্যোতি সিংহের আপনাকে স্বাগত অভিনন্দন। আজকে খুব সময় কম দিয়ে হলো আলোচনাটা, পরে বড় করে হবে। অনির্বাণ রায়চৌধুরী জেলা সম্পাদক আজকে তো লো নোটেই ব্যাট করেছে, আপনাকে স্বাগত অভিনন্দন। নাজির হোসেন সাহেব, আপনি আইডিসি জেলার সভাপতি দায়িত্ব রয়েছে, আপনারা এত বছর দেশে ছিলেন, আপনাকে স্বাগত অভিনন্দন। 2024-এর যে মহারণ আলোচনাটা জমিত, যদি তৃণমূল কংগ্রেসের আমাদের গেস্ট আসতেন, আনফর্চুনেট হয়তো আসতে পারেননি। এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। কালবৈশাখী আসবে কিনা বলতে পারবো, তবে আসতে পারে, সম্ভাবনা সে কথাই বলছে। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিংহোম, 104 আদি ঘোষ রোড, কোষবাগান, বর্ধমান, ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট। এবং বঙ্গরাজ্যের দুরন্ত আপডেট, এই রণক্ষেত্রের যে পরিস্থিতি আমরা আছি, একথা বলতে পারি। আমরা মানুষের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে, উন্নয়নের পক্ষে, অর্থনীতির সীমারেখার উদ্যোগকেও তাহলে সব প্রত্যেকের চাহিদা সম্পূর্ণ হবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সবির দফাদার, বর্ধমান।